নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি পাই। 3:03 3 খবরে আমি পায়ের নজর রাখবো হুমায়ুনের 21শে হুঁশিয়ারিতে। আর আমি সব্যসাচী নজর রাখবো শিলিগুড়িতে বিএলওদের বিক্ষোভে। কেন জানাবো আমি সব্যসাচী। আর আমি সৈকত নিউজ রুম থেকে আপনাদেরকে জানাবো রাজ্যপাল এবার এসআইআর এর পক্ষে কথা বলছেন। তিনি বলছেন বিহারের মতো জঙ্গলরাজ নয়, ব্যালটে ভোট হবে, বুলেটে নয়। আরো কি কি বললেন রাজ্যপাল জানাবো আপনাদের। আবারও হুঁশিয়ারি হুমায়ুনের, আর এবার একেবারে 21শে হুঁশিয়ারি। 21 তারিখ অব্দি সময় বেঁধে দিলেন হুমায়ুন কবির। সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় দিয়ে রেখেছি, আজ 15 তারিখ, 20শে ডিসেম্বর অনেক দেরি। যদি মনে করেন হুমায়ুন চিৎকার করছে, গুরুত্ব দেবেন না। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ হুমায়ুন। আজকে 15 তারিখ, 22শে ডিসেম্বর, মানে 1 মাস 7 দিন 6 দিন এখনো টাইম আছে। যদি তিনারা মনে করেন যে হুমায়ুন কবির শুধুই চিৎকার করছে, এর কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই, তাহলে দেবেন না। যদি মনে করেন হুমায়ুন কবির যেসব নিয়ে কথা বলছে তাতে তৃণমূলেরই উপকার হবে বা তৃণমূলকেই তিনি শক্তিশালী করার উদ্দেশ্যে বলছে, যদি তিনারা মনে করেন, তাহলে তিনারা যেটা ভাববেন সেটা 21 তারিখ অবধি সময় আছে। কথা বলবো, সোমা মাইতি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সোমা, এবার একেবারে সময়সীমা বেঁধে হুঁশিয়ারি হুমায়ুনের। দেখো, একেবারেই তাই। এর আগে যখন হুমায়ুন কবির সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং স্পষ্টত তিনি সেখানে বলেছিলেন যে আগামী 22শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন 50,000 লোকের জমায়েত করে, এবং কার্যত আজ বা কয়েকদিন থেকে তিনি যেটা বলতে শুরু করেছেন এবং দলের বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে কোথাও একটা আলোচনা কিন্তু চলছে দলের অভ্যন্তরে, এবং সেই আলোচনার পথ যে খোলা রয়েছে এবং তার কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। তিনি বললেন এখনো সময় কথা বলবে, অনেকটা হাতে সময় রয়েছে। 21শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো হুমায়ুন কবিরের পক্ষ থেকে, যে তার মধ্যে দল তার যে সমস্ত দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা যদি মেনে নেয় তাহলে তিনি দল করা, সেই সময় দাঁড়িয়ে তিনি দলের নতুন দল করবেন কিনা সেই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে তার হাতে এখনো অনেকটা সময় রয়েছে, দলের কাছেও অনেকটা সময় রয়েছে। অর্থাৎ কোথাও যে একটা আলোচনা চলছে বা আলোচনার যে একটা পথ খোলা রয়েছে, কার্যত হুমায়ুনের বক্তব্যে কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া গেল। কথা বলবো, ধন্যবাদ সোমা। কথা বলবো, দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি নেতা আমাদের সঙ্গে। দেবজিৎ, এর আগেও আমরা হুমায়ুনের বেসুরো হওয়া দেখেছি, তবে এবার একেবারে সময়সীমা বেঁধে দিয়ে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। কিভাবে দেখছেন? হুমায়ুনরা বেহালা বাজাবেন কি ঢাক বাজাবেন কি বাঁশি বাজাবেন সেটা হুমায়ুনরা বুঝুন। বাংলার মানুষ এইসব নিয়ে উৎসাহিত নয়। পাশের বিহারে দেখা গেছে যে নির্বাচন চলাকালীন, নির্বাচনের আগে, এমনকি নির্বাচনের ফল বেরোনোর পরে কোন রকম গোলমাল হয়নি, কোন রকম নাশকতা হয়নি, ধ্বংস হয়নি, কারোর উপর অত্যাচার হয়নি। অথচ সেই ফল বেরোনোর পরে এখানে বিজেপির কিছু সমর্থক, কিছু সদস্য, তারা খুশি প্রকাশ করাতে তাদেরকে পেটানো হয়েছে, এমনকি তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, রক্তপাত হয়েছে। পশ্চিমবঙ্গবাসী এই অবস্থা থেকে বেরোতে চায়। পশ্চিমবঙ্গবাসী জানেন এই হুমায়ুনদের মাথায় তুলেছেন কে এবং হুমায়ুনদের এইসব কথা বলিয়ে মানুষকে কে বিভ্রান্ত করছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এসব নিয়ে ব্যস্ত নন। তারা চাইছেন সোজাসুজি ভাবে যে পশ্চিমবঙ্গকে এই অবস্থা থেকে মুক্ত করতে। হুমায়ুন 21 দিন 22 দিন ওটা হুমায়ুনের ব্যাপার আর ওনার মালকিনের ব্যাপার। ওরা মালকিনরা বুঝবেন, তাদের কর্মচারীরা বুঝবেন, আমাদের ওটা নিয়ে ভাবার কিছু। ধন্যবাদ। শিলিগুড়িতে বিএলওদের বিক্ষোভ। দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলার সময় বিক্ষোভ দেখানো হয়। শিলিগুড়ি তথ্য কেন্দ্রে রামকিঙ্কর হলে ইলেকশন কমিশনের তরফ থেকে ট্রেনিং চলছিল, আর সেই ট্রেনিংয়ের মাঝপথেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা।
বিক্ষোভ জানবো। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নারায়ণ, নারায়ণ শোনা যাচ্ছে? নারায়ণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে বিএলওদের বক্তব্য আপনাদের শোনাবো। ঠিক কী কারণে বিক্ষোভ, কী কারণে ক্ষোভ তাদের? আগে আমাদের বলা হয়েছিল আপনারা এনুমারেশন ফর্ম কালেক্ট করবেন, বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন, বুঝিয়ে দিবেন কি করে ভরতে হবে, তারপরে আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে জমা দেবেন। এখন 3-4 দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটাইজেশন করতে হবে। আমি একটা ট্রাই করলাম, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে। আমরা পারবো? আমরা স্কুল থেকে ছুটি নেই, স্কুল করো তারপরে আবার ডিউটি করো। রোববার দিন আমরা বাজার করবো না, রেস্ট করবো না, রোববার দিনে কাটবো। নারায়ণের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা। নারায়ণ, ঠিক কি অভিযোগ? মানে যে বিষয়টা ফর্মে ফিল আপ করছেন বিএলওরা, আবার আমরা যেটা ফিল আপ করছি ওটাকে আবার কম্পিউটারাইজ করতে হবে, মানে সেটাকেও ডিজিটালি পুট করতে হবে তাদেরই, এই অভিযোগ তাদের। শুভশ্রী, একদম পাশাপাশি বলে রাখি, আজ সকাল 11টায় কিন্তু শিলিগুড়ি জেলার সমস্ত বিএলওদের নিয়েই বৈঠক, একটু ট্রেনিং ছিল, সেটা হচ্ছে ডিজিটালাইজেশনের। এটা নিয়েই কিন্তু সমস্যা বাধে, কারণ বিএলওদের বক্তব্য একেতেই তাদের স্কুল করতে হচ্ছে, তারপরে এই যে ইলেকশন কমিশনের যে এসআইআর নিয়ে যে ডিউটি ডোর টু ডোর করা সেগুলো করতে হচ্ছে, তারপরে এই যে বাড়তি চাপ এখন ডিজিটালাইজেশন করা, এবং সেটাও করতে গেলে তাদের সময় লাগছে প্রচুর, এবং প্রত্যেকের পক্ষে সম্ভব হচ্ছে না, যা নিয়ে কিন্তু তাদের বিক্ষোভ। তারা বলছে যে এটা করতে করতে কোনোদিন রাত্রি 2-3টে বেজে যাচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, কোনোভাবে কমিশন শুনছে না, এবং সময় মতো এটা না করতে পারলে পাশাপাশি বাড়তি পাওনা হিসাবে তাদের কিন্তু ধমকি মিলছে, অর্থাৎ হুমকি মিলছে কমিশনের তরফ থেকে টেলিফোনে, সেটাও তারা সরাসরি বলছে, যা নিয়েই তাদের আজকে বিক্ষোভ। যে অবিলম্বে একটা সলিউশন বের করার জন্য তারা বলছে, কমিশনের কাছে আহ্বান করছে যেটার একটা সলিউশন বের করা হোক, যাতে তাদের এই যে বাড়তি চাপ দেওয়া হচ্ছে সেই চাপটা যাতে কিছুটা কমানো যায়। তবে বিক্ষোভ বেশ কিছুক্ষণ চলার পরে কিন্তু বিএলওরা কিন্তু সেখান থেকে অন্যত্র চলে যায় বলেই যেটা দেখা গেছে। অনেক ধন্যবাদ নারায়ণ। আর নজর রাখবো এবার যে খবরের দিকে, এসআইআর পরবর্তীতে বিহারের ফল, সেখানে একেবারে গেরুয়া ঝড়, এবং অনেকে মনে করছেন যে এসআইআর এর কারণেই বিহারে বিজেপির এই ফল হয়েছে, এবং তার ঠিক পরে প্রধানমন্ত্রী গতকাল বললেন যে বিহার গঙ্গার জল বিহার হয়ে বাংলাতে আসছে, ফলে স্বাভাবিকভাবেই মোদি টার্গেট ফিক্স করে দিয়েছেন এরপর বাংলা অর্থাৎ 26-এর নির্বাচন। এই আবহে রাজ্যপাল বললেন যে বিহারে এসআইআর দেখিয়ে দিয়েছে কিভাবে স্বচ্ছ অবাধ নির্বাচন করতে হয়, এবং এই আবহে তিনি আরো বলছেন যে বিহারের মানুষ বুঝেছেন, বাংলার মানুষও নিশ্চয়ই বুঝবেন। কি বলেছেন রাজ্যপাল, শুনুন। The Election Commission is taking all steps to see that election is conducted in the state in a free and fair manner. People are confused. We should convince them that SIR is a due process which is required to clean up the election process and to ensure that free and fair elections take place. Bihar has proved it. I am sure the people of Bengal will also accept it. এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপালের এই বক্তব্যে, শুনুন। এই মন্তব্যগুলো বিজেপির পার্টি অফিস মুরলীধর লেন থেকে বসে করলে যথোপযুক্ত হতো। আর সবচেয়ে বড় কথা, এসআইআর গতকালকে দেখেছি গোটা দেশের মানুষ কিভাবে বিহারের বুকে 7,42,00,000 ভোটারের কথা বলে ভোট দিয়েছে 7,45,00,000 মানুষ। তাই বিহারের এসআইআর কে সার্টিফাই করার আগে বাংলার মানুষ জেনে রাখুক, রাজ্যপাল এসআইআর করবে ভারতীয় জনতা পার্টির উপরে, বাংলার 10.5 কোটি ভোটার করে বিজেপিকে এই রাজ্যের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতিটাই বাতিল করে দেবে বাংলার মানুষ 2026-এ। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে জঙ্গল রাজ বিহারে শেষ হয়েছে, এবং কংগ্রেস এই জঙ্গল রাজ বা আরজেডি জঙ্গল রাজ কখনো বিহারে ফেরাতে পারবেন না, জঙ্গল রাজ নিয়ে সরব হয়েছেন। ঠিক একই সুর এবার শোনা যাচ্ছে রাজ্যপালের গলাতেও। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন যে বাংলার ভোটে এই কালচারটা ফেরাতে হবে যেখানে ব্যালটে ভোট হবে, বুলেটে নয়। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনুন। Election should be based on ballot, not bullet. That is a transition which is required urgently in the state.
বাংলার ভোট নিয়ে রাজ্যপাল কার্যত প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছেন। রাজ্যের শাসক দল কাঠগড়ায় উঠছে স্বাভাবিকভাবে এই বক্তব্যে। তাই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। শীতলকুচিতে গুলি চালিয়ে বলেছিল না যে বুক লক্ষ্য করে যেন গুলি চলে। বাংলার মানুষ ব্যালটে পড়েছিল বলেই আপকিবার 200 পার হয়নি, আপকিবার পগার পার হয়েছিল। আর এবার ভোট চোরদের বাংলার মানুষ পুনরায় পগার পার করবে, গঙ্গাও পেরোতে পারবে না। তাই বাংলার মানুষ ভোটের জবাব ব্যালটে দেবে, এসআইআরে ভোট চুরির জবাব রাস্তায় নেবে, প্রতিবাদে প্রতিরোধে দেবে। যেই নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার যোগ্য সঙ্গত দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিস্ফোরণে এবার বং জোর। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিকেল ছাত্র। উত্তর দিনাজপুরে সূর্যাপুর বাজার এলাকা থেকে ধৃত নিসার আলম। এনআইএর হাতে ধৃত নিসার। ধৃত যুবক আল ফালাহ মেডিকেল কলেজের ছাত্র। স্থানীয় সূত্রে খবর, নিসারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলার কোনাল গ্রামে। ঠিক দুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে যোগ দিতে আসেন নিসার তার মা ও বোনকে নিয়ে। আর ঠিক সে সময় তাকে গ্রেফতার করে এনআইএ। আর এভাবেই দিল্লি বিস্ফোরণে একেবারে বাংলা যোগ। ধৃত নিসার এসে দুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বিয়েতে যোগ দিতে আসে তার মা এবং বোনকে নিয়ে। আর ঠিক সে সময় তাকে নিজেদের জালে পড়ে এনআইএ। তার মা এবং তার কাকার বক্তব্য শুনবো। बोला जा रहा है कि दिल्ली में जो ब्लास्ट हुआ है उसके साथ आपको बेटे का कनेक्शन है? कोई कनेक्शन नहीं है इससे। कोई कनेक्शन नहीं। वो तो 1 साल पहले निकल गया है। वो साल से पहले ज्यादा हो गया, वहां से आ गया है। अल्फला में पढ़ता था वो। 1 साल हो गया वहां से निकलने का उनका। 1 साल से तो हम घर पे था, लुधियाना में था गाँव। बताया जा रहा है कि एनआईए ने अरेस्ट किया है आपके बेटे। नहीं मालूम। বিশ্বাস হচ্ছে না, না আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে ছেলেটা এরকম কোনো ওই খারাপ পরিবেশে নেই। ছেলেটার কোনো খারাপ নেগেটিভ কোনো দিন আমরা দেখি নাই। আগে তো আমরা টেরি পেলাম যে কে তুলছে, কোনো অফিস তুলছে বা কোনো বদমাস তুলছে, কোনো খবরই পাইনি। তারপরে লাস্টের দিকে খবর হলো যে না, কি তদন্তকারী টিম এনআইএ নিয়ে গেছে আর শিলিগুড়ি নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে শ্রীনগরের নওগাঁ পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, জখম 32 জন, যাদের মধ্যে বেশিরভাগই পুলিশকর্মী এবং ফরেন্সিক আধিকারিক। ঘটনার সময় পুলিশ এবং ফরেন্সিক টিম অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক যে রয়েছে তার পরীক্ষা করছিল। আর সেই সময় হঠাৎ করে বিস্ফোরণ। ফরিদাবাদ থেকে যেসব বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেগুলো পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। জখমদের সেনাবাহিনীর হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাশকতা নয়, দুর্ঘটনা, এমনটাই দাবি জম্মু কাশ্মীরের ডিজির। Nine people have lost their lives. 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital. For this unfortunate incident is being inquired into. J&K police. আমাদের প্রতিনিধি রজত ভোরার প্রতিবেদন দেখবো এই ঘটনা নিয়ে। लगातार जो बड़े पैमाने पर सर्च ऑपरेशन जम्मू कश्मीर के विभिन्न इलाकों में चलाए जा रहे थे, उसी का नतीजा है कि 2900 किलो से ज़्यादा जो मटेरियल है, एक्सप्लोजिव मटेरियल, वो यहाँ पर बरामद किया गया। और अभी भी इस तरह की आशंका है कि आतंकी किसी धार्मिक स्थल को जो है वो टारगेट कर सकते हैं। यही कारण है कि अब धर्मनगरी कटरा में भी यहाँ पर सुरक्षा कड़ी गई है और SDM कटरा द्वारा यहाँ पर साफ तौर पर आदेश जारी किया गया है कि सभी टेनेंट्स की यहाँ पर वेरिफिकेशन करवाई जाए, उनकी जो जानकारी है वो पुलिस स्टेशन दी जाए। इसी बीच आपको बता दें कि
धर्मनगरी कटरा में भी सुरक्षा जो है वो उसके कड़े इंतजाम कर दिए गए हैं। खासतौर पर सीआरपीएफ एसएसबी के साथ जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप को लगातार यहाँ पर तैनात जो है वो किया गया है, पूरी तरह से अलर्ट मोड पर रखा गया है। इसी बीच एक बड़ा आदेश जो है वो एसडीएम कटरा द्वारा भी यहाँ पर जारी किया गया है, जिसमें धर्मनगरी कटरा में जितने भी लोग किराए पर रह रहे हैं उनकी जानकारी माली मकानों को देने की यहाँ पर आदेश जो है वो जारी किया गया है। आदेश में कहा गया है कि अगले 3 दिन के अंदर अंदर जितने भी लोग यहाँ पर किराए पर रहते हैं उनके मालिक मकान सारी जानकारी जो है कटरा पुलिस स्टेशन में यहाँ पर शेयर कर दें, क्योंकि लगातार हम देख रहे हैं कि किसी तरह से आतंकी जो है अपने मंसूबे में कामयाब होने की कोशिशें जो है वो कर रहे हैं। ऐसे में आदेश जारी किया गया है। वीडियो जर्नलिस्ट मानिक केनी से राजी मीडिया कटरा। আর এই মুহূর্তে যে খবরের দিকে অবশ্যই নজর রাখবো, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর এবার হাওয়ালা যোগের খবর। এই হাওয়ালা যোগের মাধ্যমে 20 লক্ষ টাকা কার্যত ঘোরানো হয়েছিল এবং তা দিয়ে 26 কুইন্টাল এনপিকে সার কেনা হয়েছিল। এই সারই হচ্ছে বিস্ফোরক তৈরির অন্যতম উপাদান এবং এই হাওয়ালা যোগে ইতিমধ্যে 20 জন সার ব্যবসায়ী তারা নজরে রয়েছেন। 2 জনকে হাওয়ালা যোগের কারণে আটক করা হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, এই ধরনের জঙ্গি নেটওয়ার্কের অন্যতম হাতিয়ার হচ্ছে হাওয়ালা। এর আগেও বিভিন্ন ঘটনায় দেখা গেছে, এই ঘটনাতেও তার অন্যথা নয়। সৈকত, দেখো, একেবারেই লালকেল্লার বিস্ফোরণের পর তদন্তে নেমে তদন্তকারীরা একের পর এক যখন নতুন নতুন তথ্য পাচ্ছে, তখন এটিও একটি চমকে যাওয়ার মতো তথ্য, যেখানে দেখা যাচ্ছে যে এই বিস্ফোরণের অর্থ যোগানের জন্য টাকা আসতো এবং সেটি হাওয়ালার মাধ্যমে আসতো এবং যা পৌঁছে যেত ডক্টর উমরের কাছে একেবারে আলফালা বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় কিন্তু লালকেল্লার থেকে ঢিলছড়া দূরত্বে চাঁদনি চক থেকে 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনআইএ এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ্যে আনা হচ্ছে না। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে আরো কয়েকজনের বিরুদ্ধে, যারা মূলত হাওয়ালা এজেন্টদের সঙ্গে যুক্ত। অতএব এই 2 জনের নাম প্রকাশ পেলে তারা পালিয়ে যেতে পারে, সেই কারণে এই ঘটনায় আরো কয়েকজনের সন্ধান চলছে, যারা কিন্তু হাওয়ালার একেবারে যারা বলা যেতে পারে নানাভাবে যুক্ত হাওয়ালার সাথে। একেবারে রাজীব, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রাখবো এই খবরে আরো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।